ওদের বলা হতো ফেলটু, বেকার, ভিখারির মতো জীবন কাটাবে। বইয়ের পাতা না ছুঁয়ে হাতে তুলে নিয়েছিল মদের গ্লাস। কে জানতো সেই 5টা অকর্মা ছেলে একদিন রিংয়ে দাঁড়িয়ে স্টেট চ্যাম্পিয়নকে কাঁপিয়ে দিবে। বন্ধুত্ব যখন হয় একমাত্র সম্বল আর চোখে থাকে বদলার আগুন, তখন ব্যর্থতার ছেলেগুলো হয়ে ওঠে ইতিহাসের লেখক। এই গল্পটা শুধু কয়েকটা ছেলের না, এই গল্পটা তাদের যারা ফেলে দেওয়া জীবনের শেষ পৃষ্ঠাতেও একটা নতুন লাইন লেখে। আর লাইনটা হলো, আমি এখনো লড়ছি। ভালোবাসা ছিল, বিশ্বাসঘাতকতাও ছিল, কিন্তু সবকিছুর উপরে ছিল একটা জেদ। এবার না জিতলে আমি নিজেকে মাফ করব না। তো এইরকম সাসপেন্স থ্রিলার আর টুইস্টে ভরপুর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটা মুভি আজকে এক্সপ্লেইন করতে চলেছি। মুভির নাম আলা পূজা জিমখানা। তো চলুন মুভিটা শুরু করা যাক। গল্পের প্রথমে আমাদের 5জন বন্ধুকে দেখানো হয়, যারা সবাই একটি ধাবায় হাতে তারির গ্লাস নিয়ে বসে আছে, কারণ আজ তাদের পরীক্ষার রেজাল্ট বেরাবে। আর ওই 5 বন্ধুর মধ্যে জন নামে একজন বন্ধু হঠাৎ বলে ওঠে, দোস্ত, আজকে তো আমাদের রেজাল্ট আর আমরা তো কেউই পাস করব না। তাহলে চল সবাই মিলে এখন একটু নেশা করে ঘুমাই, তারপর যা হবে দেখা যাবে। শানু বলে একটা ছেলে বলে, দোস্ত, আমরা তো সবাই ফেল করবই, তাও একবার রেজাল্ট চেক করে নি, কি বলিস? এই বলে সে ধীরে ধীরে তার মোবাইলে সবার রেজাল্ট চেক করতে থাকে, আর বাকিরা বসে বসে তারই খেতে থাকে। জন আর শানু বাদ দিয়েও এখানে আরো 3জন বন্ধু রয়েছে, যাদের মধ্যে একজনের নাম শেফাজ আহমেদ আর একজনের নাম শেফাজ আলী, যাকে সবাই ছোটু বলে ডাকে। এছাড়াও আরেকজনের নাম ডিজে। শানু একে একে তার 4 বন্ধুর রেজাল্ট চেক করে, কিন্তু সবাই ফেল করেছে। এবার শানুর পালা, তাই শানু সবার শেষে নিজের রেজাল্ট চেক করে, আর তারপর সে তার বন্ধুদের বলে, দোস্ত, আমি আজকে আর নেশা করব না, আমি বাসায় যাই, মা বাবার জন্য মিষ্টি নিয়ে যেতে হবে, কারণ আমি পরীক্ষায় পাশ করেছি। এই বলে শানু সেখান থেকে তার বাসায় চলে যায়। এদিকে শানুর বন্ধুরা তো পুরাই অবাক হয়ে যায়। তারা চিৎকার করে বলতে থাকে, শালা হারামি, সারা বছর আমাদের সাথে আড্ডা মেরেও তুই পরীক্ষায় কি করে পাশ করলি? তুই আমাদের বন্ধু হতে পারিস না, তুই শালা শত্রু। তুই পাশ করে অন্যায় করেছিস, মহা অন্যায় করেছিস, তুই আমাদের ধোঁকা দিয়েছিস। কিন্তু কে শোনে কার কথা? শানু তো ততক্ষণে পগার পার। আর ওই রাতেই জন বাসায় ফেরার পর তার মা যখন শুনতে পায় যে তার ছেলে এবারেও ফেল করেছে, তখন সে রেগে আগুন হয়ে যেয়ে বলে, এই, তুই এই বছরে কিভাবে ফেল করলি? আমি এখন রিলেটিভদের কিভাবে মুখ দেখাবো? আর কি করে বলবো যে আমার বলদ পোলা এবারেও ফেল করেছে? তুই আমাদের মান সম্মান পুরো ধুলার সাথে মিশিয়ে দিবি। দেখ, পাশের বাড়ির শর্মাজির ছেলে, সে এবারে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আর তোকে তো এবার কলেজেও কেউ ভর্তি নেবে না। কলেজের সামনে গেলে পিছনে লাথি মেরে বাসায় পাঠিয়ে দিবে। এসব কথাবার্তার মাঝেই শানু জনের বাসায় আসে, আর তারপর সে এসে জনের মাকে বলে, আন্টি, আজকে আমাদের বাসায় আপনাদের সবার দাওয়াত। আজকে সন্ধ্যায় আপনারা আমাদের বাসায় আসবেন, কারণ আমি এবার পরীক্ষায় পাশ করে গেছি। এইটা শুনে তো জনের মায়ের মাথা আরও খারাপ হয়ে যায়। সে জনকে বলে, এই, শানু তো তোদের সাথেই সবসময় ঘোরাঘুরি করে, তাহলে ও কিভাবে পাশ করলো? আর তুই বা কিভাবে ফেল করলি? শালা ফেলটুস কোথাকার। জন আর সহ্য করতে পারে না। সে তখন শানুকে বলে, এই, তুই আমাদের বাসায় কেন এসেছিস? তুই আমার কোনো বন্ধু না, এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা। শালা ধোঁকাবাজ, বেঈমান, বাটপার, একা একা পরীক্ষায় পাশ করে, লজ্জাও করে না। শানু তখন আর কিছু না বলে চুপচাপ বাসায় চলে যায়। পরদিন সকালে শানু জনকে নিয়ে একটু ঘুরতে বাইরে বেড়ায়, কারণ জন ফেল করেছে, তাই তার মনটা যাতে ভালো হয় তার জন্য শানু একটু চেষ্টা করতে থাকে। কিন্তু ভাই, তারা যখন নৌকায় করে ঘুরতে বেরিয়েছে, তখন হঠাৎই জনের চোখ যায় একটি মেয়ের উপরে। মেয়েটির নাম নাতাশা। আর মেয়েটিকে দেখেই জনের সমস্ত দুঃখ ভুলে গিয়ে মনে একটা বড় দেখে লাড্ডু ফোটে। সে এক দৃষ্টিতে নাতাশার দিকে তাকিয়ে থাকে, আর তারপর 1 পা 2 পা করে সে মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বলে, আচ্ছা, তোমাকে যে একটা হ্যান্ডসাম ছেলে পছন্দ করেছে, সেটা বুঝেও তুমি তাকে কেন পাত্তা দিচ্ছ না? মেয়েটা বলে, ও তাই নাকি? কে সে? আরে আমিই তো। মেয়েটা আর কিছু না বলে সে তার স্কুলে চলে যায়। এদিকে জন আর শানু তারা চলে যায় তার বন্ধু ছোটুর দোকানে। সেখানে গিয়ে তারা যখন গল্প করতে থাকে, তখন একটা ছেলে এসে শেফাজকে বলে, এই, তুই আমার গার্লফ্রেন্ডের কাছে কিস কেন চেয়েছিস? শেফাজ বলে, আমি তোর গার্লফ্রেন্ডের কাছে কেন কিস চাইবো? আমার কি খেয়ে বসে কোনো কাজ নেই? প্রতিদিন আমার মা আমাকে অনেক কিস করে, তাই ওসব আমার কোনো দরকার নেই, বুঝছিস? সেই ছেলেটা বলে, দেখ ভাই, তুই কিরকম আমার ভালোভাবেই জানা আছে। তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুই আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিবি না। আর যদি কখনো তার কাছাকাছি আমি তোকে দেখি, তাহলে তোর হাত পা ভেঙে গুড়িয়ে দিব। কথাটা মাথায় রাখিস। এই বলে সে সেখান থেকে চলে যায়। ছেলেটা চলে যাওয়ার পর জন তার বন্ধুদের বলে, ভাই,
এই ছেলেটা যেভাবে সেফাজকে হুমকি দিল তাতে আমার মনে হচ্ছে যে ও সেফাজকে একলা পেলে পিটিয়ে দিবে, তাই ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। আর সেই সময় ডিজেও সেখানে চলে আসে। ডিজে বলে, তাহলে চল ওকে একটু শিক্ষা দিয়ে আসি। এই বলে তারা সবাই মিলে ওই ছেলেটার কাছে যায়। ডিজে গিয়ে একটা বিশাল ভাব নিয়ে বলে, এই তুই সিফাজকে এমনভাবে মারার হুমকি দিয়েছিস কেন? তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই আমাকে একটা ঘুষি মেরে দেখা, তাহলে ভাববো যে তোর বুকের পাটা আছে। ডিজের কথা শেষ না হতে হতেই সেই ছেলেটা শেফাজের মুখে এক ঘুষি মারে, আর ডিজে ছিটকে মাটিতে পড়ে যায়। তার বন্ধুরা তখন তাকে ধরে ফেলে। ডিজে তখন চোখে পুরাই অন্ধকার দেখছিল। আর এই সময় শেফাজ ডিজেকে বলে, দোস্ত আমি জানতাম যে তুই ওর সাথে পারবি না, কারণ ও হচ্ছে একটা স্টেট লেভেলের বক্সার, ও খুব ভালো বক্সিং জানে, তাই ওর কাছে আমরা ধোপে টিকবো না। এই কথা শোনার পরেই জনের মাথায় একটা বুদ্ধি আসে। সে মনে মনে ঠিক করে যে তারা বক্সিং করা শিখবে। তাই জন বাসায় গিয়ে বক্সিং কিভাবে করা যায় আর কোথায় বক্সিং শেখানো হয় সেই সব জিনিসই ইন্টারনেটের মাধ্যমে খুঁজতে থাকে। পরদিন সকালে সে তার সমস্ত বন্ধুদের একটা জায়গায় ডাকে, আর তারপর জন বলে, ভাই আমাদের দ্বারা তো পড়াশোনা আর হবে না, তাই ভাবছি আমরা সবাই বক্সিং শিখব, আর তারপর আমরাও স্টেট লেভেলের চ্যাম্পিয়ন হব। এই কথা শুনে জনের বন্ধুরা বলে, দোস্ত এইটা তো অনেক কঠিন ব্যাপার, আমরা তো বক্সিং শব্দের বিও জানি না, তাহলে কিভাবে হবে এইসব? জন বলে, কোনো চিন্তা করিস না, আমি আছি তো, বুকে সাহস রাখ। কমপক্ষে গতকাল ডিজে যেভাবে মার খেলো সেইভাবে তো আমাদের লোকের কাছে আর মার খেতে হবে না। বক্সিং জানা থাকলে কেউ আমাদের মারতে আর সাহস পাবে না। তাছাড়া স্পোর্টস কোঠায় আমরা কলেজে পরবর্তী সময় ভর্তিও হতে পারবো। এই সব কথা শুনে জনের বন্ধুরা জনের কথায় রাজি হয়ে যায়, আর তারপর তারা শহরের একটি নামকরা স্পোর্টস ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিতে আসে। এই ট্রেনিং সেন্টারের নাম আলা পূজা জিমখানা। কিন্তু কোচ এদের দেখে বলে, না না, তোমাদের দ্বারা এসব হবে না, তোমরা এসব পারবে না। তাছাড়া তোমাদের হাড়গোড় খুবই নরম, তোমাদের শরীর দেখেই বোঝা যাচ্ছে যে এই শরীরের ভিতরে কোনো শক্তি নেই। জন বলে, স্যার দয়া করে একটা সুযোগ দিন, আমরা স্টেট লেভেলে বক্সিং করতে চাই আর চ্যাম্পিয়ন হতে চাই, প্লিজ স্যার দয়া করে একটিবার সুযোগ দিন না। তখন কোচ রাজি হয়ে যায়, আর তারপর সে তাদের বলে, যাও তোমরা এখন 50 রাউন্ড দৌড়ে আসো, দেখি তোমরা কিরকম দৌড়াতে পারো, তারপর ভাববো যে তোমাদের এখানে অ্যাডমিশন করানো যায় কিনা। কিন্তু জন ও তার বন্ধুরা তো জীবনে কখনো এত দৌড়ায়নি, আজকে কি তারা 50 রাউন্ড দৌড়ে যান নিয়ে বাসায় ফিরতে পারবে? এইসব ভাবতে ভাবতেই তারা দৌড় শুরু করে। একসময় তারা অনেক কষ্ট করে দৌড় শেষ করে, কোচের কাছে আসে, এসে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার আমাদের 50 রাউন্ড দৌড় কমপ্লিট। কোচ বলে, ঠিক আছে, কাল থেকে তোমরা স্পোর্টসের পোশাক পরে এখানে আসবে, আর এসে আগে 50 রাউন্ড দৌড় দিবে, তারপর আমার সাথে দেখা করবে। পরদিন সকালে আবার তারা সবাই হাজির হয় আলীপূজা জিমখানাতে, এবং তারা আগের দিনের মতো আজকেও 50 রাউন্ড দৌড় দেয়। তারপর তারা কোচের কাছে এসে বলে, স্যার আজকেও আমরা 50 রাউন্ড দৌড় কমপ্লিট করেছি, দেখেছেন আমরাও পারি, এবার আমাদের ট্রেনিংটা শুরু করে দিন স্যার। কোচ তখন তাদের ট্রেনিং শুরু করিয়ে দেয়। প্রথমে নিজেকে কিভাবে অন্য বক্সারের হাত থেকে বাঁচাবে সেই ডিফেন্স শেখায়, তারপর কিভাবে ঘুষি মারতে হয় এই সব শেখাতে থাকে, এবং বলে, যতক্ষণ না তোমরা এগুলোর এক্সপার্ট হচ্ছ ততক্ষণ পরের ধাপে তোমাদের যাওয়া যাবে না। আর হ্যাঁ, আগামী 2 মাসের মধ্যেই আমাদের এই জিমখানায় একটা বক্সিং প্রতিযোগিতা হবে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বক্সাররা খেলতে আসবে। এই প্রতিযোগিতায় সব সময় আমাদের জিমখানা জেতে, আমি চাই এবারেও সেই জয় যেন আমাদের থাকে। আর যদি তোমরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে যেতে পারো তাহলে তোমাদের স্টেট লেভেলে বক্সিং কম্পিটিশনে যাওয়ার সুযোগ মিলবে। এই কথা শুনে তো সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর কেটে যায় আরও কয়েকটা দিন। একদিন এই বক্সিং সেন্টারে একটা নতুন ছেলে আসে, যার নাম থমাস, যিনি একজন স্টেট লেভেলের বক্সার, এবং সে 2 বার গোল্ড মেডেল জিতেছে। কোচ থমাসকে দেখিয়ে সবার উদ্দেশ্যে বলে, আজ থেকে থমাস তোমাদের ট্রেনিং করাবে। থমাসের ট্রেনিং কিন্তু আমি তোমাদের যেভাবে শেখাতাম তার থেকে অনেক বেশি করা। তোমরা কখন কিভাবে খাবে, কিভাবে ডায়েট করবে, সব থমাস তোমাদের শিখিয়ে দিবে। তবে খুব সাবধান, ওর কথা অনুযায়ী যদি প্র্যাকটিস করতে না পারো তাহলে কিন্তু থমাস তোমাদের এই বক্সিং সেন্টার থেকে বাইরে বের করে দিবে, কথাটা যেন মাথায় থাকে। এই বলে সেই কোচ সেখান থেকে চলে যায়। এখন জন আর তার বন্ধুদের নতুন কোচ হচ্ছে থমাস। থমাস সবাইকে প্র্যাকটিস করানো শুরু করে, আর এভাবেই দেখতে দেখতে একসময় এসে যায় সেই বক্সিং প্রতিযোগিতার দিন। সেখানে বিভিন্ন শহর থেকে অন্যান্য বক্সারেরা প্রতিযোগিতায় এসে যোগদান করে। এরপর এই বক্সিং প্রতিযোগিতায় যে বক্সিং সেন্টারে জয়ী হবে তারাই হবে চ্যাম্পিয়ন, এবং তারা এই স্টেট লেভেলে খেলার জন্য ডাক পাবে।
আর এই ম্যাচ দেখতে সেখানে নাতাশা বলে একটি মেয়েও আসে, যে মেয়েটিকে জনের অনেক আগে থেকেই পছন্দ। তাই তাকে ইমপ্রেস করার জন্য জন মনে প্রাণে বক্সিংয়ে জিততে চায়, কারণ যদি সে বক্সিংয়ে জিততে পারে তাহলে নাতাশা হয়তো তার প্রেমে পড়ে যাবে। এটা ভেবেই তার মনে যেন একটা আলাদা আনন্দ হতে শুরু করে। এরপর শুরু হয় বক্সিং প্রতিযোগিতা, যেখানে জন এবং তার বন্ধুরা একে একে সমস্ত প্রতিযোগীদের ধীরে ধীরে হারিয়ে দেয় এবং তারাই বক্সিংয়ে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়। জন এবং তার বন্ধুদের বক্সিং করা দেখে তার কোচ সহ সবাই অবাক হয়ে যায়, কারণ যাদের একদিন কোচ তাদের শরীর দেখে অবহেলা করেছিল তারাই আজকে এই জিমখানার ট্রফি জিতে চ্যাম্পিয়ন হয়ে জিমখানার নাম উজ্জ্বল করলো এবং তার সঙ্গে তারা সিলেক্টেড হয়ে যায় স্টেট লেভেলে বক্সিং করার জন্য। জন এবং তার বন্ধুরা যদি স্টেট লেভেলে বক্সিং খেলে জিততে পারে তাহলে তাদের এটা দিয়েই ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারবে, কারণ তাদের দ্বারা তো আর পড়াশুনো হবে না। এদিকে জনের বক্সিং খেলা দেখে নাতাশা তো জনের উপর পুরাই ইমপ্রেস হয়ে যায়। সে জনকে এসে বলে, জন তোমরা তো চ্যাম্পিয়ন হয়ে গেলে, তো এই আনন্দে আমাদের পার্টি কবে দিবে? জন হাসতে হাসতে বলে, এই তো আগামীকালই আমরা একটা বড় পার্টি দিব। এরপর সে ডিজের বাসার ঠিকানা দিয়ে নাতাশাকে বলে, আগামীকাল সন্ধ্যায় এই ঠিকানায় চলে এসো, এখানে আমরা সবাই খুব মজা করব আর বড় একটা পার্টি দিব। পরদিন সন্ধ্যায় সমস্ত বন্ধুরা এসে ডিজের বাসায় উপস্থিত হয়। সেখানে উপস্থিত হয় নাতাশা এবং তার বান্ধবীরাও। যখন সেখানে পার্টি চলছিল তখন নাতাশা জনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জন তখন ধীরে ধীরে নাতাশার কাছে আসে, এসে বলে, চলো তোমাকে এই বাসাটা পুরো ঘুরিয়ে নিয়ে আসি। নাতাশা জনের সাথে বাসার প্রত্যেকটা রুম দেখতে থাকে, আর তারপর একটি নির্জন রুমে তারা দুজন এসে উপস্থিত হয়, যেখানে তারা সম্পূর্ণ একা ছিল। জন নাতাশার খুব কাছে চলে আসে, নাতাশার ঠোঁটের দিকে জনের ঠোঁট এগিয়ে নিয়ে যায়, আর তখনই জনের ভয় করতে শুরু করে। সে জীবনে কখনো কাউকে কিস করেনি, তাই সে তার ঠোঁটটা নাতাশার ঠোঁটের কাছ থেকে আবার সরিয়ে নেয়। নাতাশাও চেয়েছিল যে জন তাকে একটা সুন্দর কিস করুক, কিন্তু জন হঠাৎ করেই সরে গিয়ে নাতাশাকে বলে, ঠিক আছে আগে চলো পার্টিটা উপভোগ করি, তারপর এটা দেখা যাবে। এই কথা শোনার পর নাতাশার মুডটা পুরাই খারাপ হয়ে যায়, কারণ সেও তো মনে প্রাণে চেয়েছিল যে জন তাকে কিস করুক। এরপর তারা আবার যেখানে পার্টি হচ্ছে সেখানে ফিরে যায়, কিন্তু নাতাশার এখানে একদম ভালো লাগছে না। তাই সে জনকে বলে, জন আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে, মা ফোন করেছিল, তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। এই কথা বলে নাতাশা তার বান্ধবীদের নিয়ে এই পার্টি থেকে বেরিয়ে যায়। পরে জনের ফোনে নাতাশার মেসেজ আসে, সেখানে লেখা আছে, জন আমি তোমার সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমি সম্পর্কটা ভেঙে দিতে চাই, কারণ তুমি আমার জন্য পারফেক্ট নও। আমি এমন একজন বয়ফ্রেন্ড চাই যে আমাকে সবসময় কিস করবে, আর কিস করতে গিয়ে কখনো ভয় পাবে না। এই কথা শুনে জনের মনটা একেবারে ভেঙে যায়। সে তখন বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে নাতাশাকে কিস না করে। আর যখন এই খবরটা তার বন্ধুদের সে বলে, তখন তার বন্ধুরা জনকে বলে, ধুর ছাড় তো ওই মেয়েকে, আমার মনে হয় মেয়েটা একদম সুবিধার না, না হলে একটা মেয়ে এইভাবে কোনো ছেলেকে কথা বলতে পারে? তুই ওকে ভুলে যা, আমরা তোকে ওর থেকেও আরও অনেক ভালো মেয়ে খুঁজে দিব। কিন্তু জনের তো এটা প্রথম ভালোবাসা, তাই সে কিছুতেই ভুলতে পারে না। তার কোনো কাজে মন বসতে চায় না, সে আগের মতো বক্সিংও প্র্যাকটিস করতে পারে না, আর সেই কারণে থমাস প্রতিদিন জনকে বকাবকি করতে থাকে। এভাবেই কেটে যায় আরও কিছু দিন। দেখতে দেখতে স্টেট লেভেলের বক্সিং প্রতিযোগিতার দিন চলে আসে। এই প্রতিযোগিতায় থমাস জন ও তার বন্ধুদের বক্সিং প্রতিযোগিতায় নিয়ে যাবে এবং সেই তাদের কোচ হিসাবে সেখানে তাদের দেখাশোনা করবে। থমাস তখন জন ও তার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলে, দেখো আমরা যে প্রতিযোগিতায় যাচ্ছি, এই প্রতিযোগিতায় আমরা কখনো জিততে পারিনি, প্রতিবার জিততে জিততেও হেরে গেছি, তাই আমি চাই এবার তোমরা জয় নিয়ে ফেরো, তোমাদের উপর আমার অনেক আশা। এরপর জন ও তার বন্ধুদের ছাড়াও তাদের টিমে আরও 3 জন বক্সারকে যোগ করা হয়। মোট 8 জনের একটা টিম করা হয়। ছেলেদের কোচে থাকবে থমাস। তবে এই জিমখানায় যে মেয়েরা বক্সিং শিখতে আসে সেই মেয়েরাও খুব ভালো বক্সিং করতে পারে, আর তারাও স্টেট লেভেলে বক্সিং প্রতিযোগিতায় সিলেক্ট হয়েছে এবং তাদের কোচ হচ্ছে আলাদা আর একজন ব্যক্তি। থমাস জন ও তার বন্ধুদের টিমদের আগের থেকে আরও কঠিন ট্রেনিং শুরু করে দেয়, কারণ সে জানে যে স্টেট লেভেলে কতটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বীরা এসে অংশগ্রহণ করে। ধীরে ধীরে সেই প্রতিযোগিতায় যাওয়ার দিন একদিন এসে উপস্থিত হয়। জনের মা জনকে বলে, তুই বক্সিং প্রতিযোগিতায় যাচ্ছিস, আবার একবার পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়ে যেতে পারতিস, ওই প্রতিযোগিতায় গিয়ে শুধু শুধু মার খেয়ে বাসায় ফিরবি, সেটা কি ভালো লাগবে? জন বলে, মা এইভাবে আমার মনটা ভেঙে দিও না, আমরা এই প্রতিযোগিতায় জিতবই, তুমি চিন্তা করো না।
কিন্তু জনের মায়ের জনকে এই প্রতিযোগিতায় ছাড়তে মনে মনে ভয় লাগলো, কিন্তু জনের জেদাজেদিতে সে রাজি হয়ে যায়। এরপর সেই 8 জনের টিম পৌঁছে যায় স্টেট লেভেলের বক্সিং প্রতিযোগিতা যেখানে অনুষ্ঠিত হবে সেই জায়গায়। এখানে এসে তারা দেখে এখানে খুব বড় বড় খেলোয়াড়রা এসে উপস্থিত হয়েছে। এখানে ফ্রিতে খাবারও দেওয়া হচ্ছে। জয়ও মনের আনন্দে পেট ভরে অনেক খাবার খেয়ে ফেলে। ঠিক তখন থমাস তাকে বলে, এই বলদ, তুই এত কেন খাচ্ছিস? তুই জানিস না এখানে ওজন অনুযায়ী ম্যাচ হয়? তুই যদি 7 কেজি হোস তাহলে তোর বিপরীত প্রতিদ্বন্দ্বীও 7 কেজি হবে। এই কথা শুনে জন খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ওজন মাপা হয় তখন দেখা যায় জনের ওজন ছিল 65 কেজির নিচে, কিন্তু অতিরিক্ত খাওয়ার কারণে সেটা 65 কেজির উপরে উঠে গেছে। ফলে আগে যেখানে তার প্রতিদ্বন্দ্বী হতো একজন কম ওজনের খেলোয়াড়, এখন তাকে লড়তে হবে একজন বেশি ওজনের খেলোয়াড়ের সঙ্গে। আর এই 65 কেজি ওজনের যে খেলোয়াড় এখানে রয়েছে সে একজন নাম করা বক্সার, স্টেট লেভেলে অনেকবার গোল্ড মেডেল জিতেছে, যে কিনা 30 সেকেন্ডে 180টা পাঞ্চ মারতে পারে। আর সে আজ পর্যন্ত একটা ম্যাচও হারেনি। সবাই জনকে বলে, ভাই তোর তো অবস্থা আজকে পুরাই খারাপ হয়ে যাবে, তুই এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করিস না, তাহলে তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। জন খুব চিন্তায় পড়ে যায় এবং সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। অন্যদিকে থমাসের সঙ্গে বক্সিং ফেডারেশনের ম্যানেজারের সাথে দেখা হয়। সে থমাসকে ধমক দিয়ে বলে, এই তুই এখানে বক্সারদের নিয়ে কেন এসেছিস? তোর জিমখানার কোচ কোথায়? তোকে আমি আগে বলে দিয়েছিলাম না যে তুই কোনোদিন আর বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবি না? তাহলে তুই এখানে কেন এসেছিস? এই কথা শুনে জন এবং তার বন্ধুরা সবাই অবাক হয়ে যায়। তারা মনে মনে ভাবতে থাকে যে থমাসকে কেন এই লোকটা এত বকাবকি করছে, আর কোচও মাথা নিচু করে সব কথা শুনছে কেন। আর এটা জানার জন্য পরবর্তীকালে থমাসকে জন জিজ্ঞাসা করে যে ওই লোকটা কেন তাকে বকাবকি করছিল। থমাস তখন জনকে বলে যে এই ফেডারেশনের ম্যানেজার একদিন এক মহিলা বক্সারের সঙ্গে অশালীন আচরণ করেছিল। এটা দেখে আমার মাথা রাগে পুরাই আগুন হয়ে যায়। আমি তখন এই ফেডারেশনের যে হেড রয়েছে তাকে মারধর করে দিই, আর এই কারণেই আমাকে চিরতরে এই বক্সিং ফেডারেশন থেকে নিষিদ্ধ করা হয়েছে। আমি আর কোনোদিন বক্সিং করতে পারবো না। তাই আমি ঠিক করেছিলাম আমি খেলতে পারবো না, তাতে কি হয়েছে, তবে আমি তোমাদের তৈরি করে দিব। তোমাদের জয় মানেই আমার জয়। তোমাদের কিন্তু এই স্টেট লেভেলের ম্যাচে জিততেই হবে, আর ট্রফি আমরাই নিয়ে বাসায় ফিরব। এই কথা শুনে সবাই বলে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখান থেকে চ্যাম্পিয়ন হয়েই বাসায় ফিরব। এদিকে কম্পিটিশন শুরু হওয়ার আগে জন এবং তার বন্ধুদের কাছে এসে হাজির হয় প্রতিপক্ষের খেলোয়াড়েরা। তারা জন এবং তার বন্ধুদের কটাক্ষ করে বলে, তোমরা সবাই দেখতে একেবারে লুজার, শরীরে তো কিচ্ছু নেই, তাই বুদ্ধিমানের কাজ হবে ম্যাচ ছেড়ে এখান থেকেই পালিয়ে যাও, হার মেনে নাও, না হলে সরাসরি তোমাদের হাসপাতালে পাঠিয়ে দেব আমরা। এই কথা শোনার পর জন ও তার বন্ধুদের মাথা তো পুরাই গরম হয়ে যায়, আর এক কথায় দু কথায় তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আর ঠিক এই সময়ে থমাস জন ও তার বন্ধুদের কোনো রকমভাবে সামলে নেয়। একসময় বক্সিং প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে জনের টিমের একজন খেলোয়াড় বক্সিং রিংয়ে এসে উপস্থিত হয়। তার বিপক্ষে রয়েছে একজন হিংস্র বক্সার। শুরু হয় বক্সিং। তবে জনের টিমের সেই ছেলেটা বেশিক্ষণ বক্সিং রিংয়ে টিকে থাকতে পারে না। তার বিপরীত পক্ষ তাকে ঘুষি মেরে রিংয়ের মাঝেই ফেলে দেয়। ছেলেটা বমি করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। তার যখন জ্ঞান ফেরে তখন সে তার নিজের নাম পর্যন্ত মনে করতে পারে না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জনের দলের বাকি সদস্যদের তো আতঙ্কে বুক কাঁপতে থাকে। তারা যখন ভিতরে ভিতরে ভেঙে যেতে থাকে তখন থমাস সবাইকে সাহস দেয়। সে বলে যে বক্সিং রিংয়ে নামার আগেই হেরে যেও না, মাঠ ছেড়ে পালানো ভীরুদের কাজ, লড়াই করো, চেষ্টা করো, সাফল্য নিশ্চিত আসবেই। শুরু হয় পরের ম্যাচ। এবার পালা শেফাজের। শেফাজ মনে মনে খুব ভয় পায়। তখন জন বলে, ভাই আমি তোর খেলার লাইভ করছি, তোর গার্লফ্রেন্ড কিন্তু তোর লাইভ দেখবে, তাই নিজের সম্মান যদি বাঁচাতে হয় তাহলে ভালোভাবে খেলিস, না হলে তোর গার্লফ্রেন্ড কিন্তু তোর সাথে ব্রেক আপ করে দিবে। এই কথা শুনে শেফাজ তার সম্মান বাঁচানোর জন্য অনেকটা সাহস সঞ্চয় করে, রিংয়ে উঠে পড়ে। তবে একটা পাঞ্চও সে প্রতিপক্ষর গায়ে লাগাতে পারে না। প্রতিপক্ষ শেফাজের এই অবস্থা দেখে হাসতে থাকে, আর তারপর প্রতিদ্বন্দ্বী শেফাজকে মাত্র 2-3টা ঘুষি মেরেই অজ্ঞান করে ফেলে। তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। জনের বন্ধুরা সবাই ভয় পেয়ে যায়। তারা বলে, ভাই রিংয়ে উঠলেই প্রতিপক্ষ আমাদের মেরে ভোতা করে দিবে, মনে হচ্ছে আমরা যেন তাদের গার্লফ্রেন্ড তাদের কাছ থেকে কেড়ে নিয়েছি। আমাদের এই প্রতিযোগিতা তো জেতার প্রশ্নই ওঠে না,
সবাই তো একে একে হেরে যাচ্ছে, চল বাসায় ফিরে যাই, না হলে সবাইকে হাসপাতালে ভর্তি হতে হবে। কিন্তু জন হাল ছাড়ে না। সে তার বন্ধুদের বলে, দোস্ত, যদি হারতে হয় তাহলে খেলা পুরা শেষ করেই হারবো, কিন্তু তবুও আমরা শেষ পর্যন্ত লড়েই যাব। আর তারপরে বক্সিংয়ে উঠানো হয় ছোটুকে। ছোটু জনের টিমের মধ্যে সবথেকে বেশি হাইটে ছোট, তাই সবাই ভাবে যে ছোটুর দ্বারা তো আর কিছুই হবে না, বক্সিং রিংয়ে উঠলেই ওকে হসপিটালে ভর্তি করাতে হবে। কিন্তু বক্সিং রিংয়ে ওঠার পর ছোটুর বুকের ভিতর আগুন জ্বলে ওঠে। সে তার বন্ধুদের এই রকমভাবে মার খাওয়ার প্রতিশোধ নিতে হিংস্র হয়ে ওঠে। আর তারপর সে প্রতিপক্ষকে একের পর এক পাঞ্চ মারতে শুরু করে। একসময় প্রতিপক্ষ ছোটুর সঙ্গে বক্সিং করে পেরে ওঠে না, প্রতিপক্ষ ছোটুর কাছে হেরে যায়। এই দৃশ্য দেখে জন এবং তাদের টিমের কোচ থমাস তো আনন্দে পুরাই আত্মহারা হয়ে যায়। ছোট তখন তার টিমকে বলে, আমি হাইটে ছোট হতে পারি, কিন্তু আমার বুকে তোদের থেকে অনেক বেশি সাহস আছে। বক্সিংয়ে জেতার জন্য শরীরের প্রয়োজন হয় না, বুকে সাহস এবং জেতার ইচ্ছা থাকতে হয়। ছোটু ম্যাচ জিতে গেছে দেখে সবাই তার সঙ্গে হাত মেলাতে আসে। এই ম্যাচ জিততে পেরে ছোটুর মনেও অনেক বেশি আনন্দ হতে থাকে। আর তারপর বক্সিং রিংয়ে ওঠে জন। জনের প্রতিপক্ষ হলো এই পুরা কম্পিটিশনের সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার। 2 বার স্টেট লেভেলে গোল্ড মেডেল পেয়েছে। সে একটাও ম্যাচ কখনো হারেনি। জন মনে মনে খুব ভয় পেয়েছে, কিন্তু তবুও সে অনেক কষ্টে সাহস সঞ্চয় করে বক্সিং রিংয়ে উঠে পড়ে, কারণ তাদের জিততে হবে। এই ট্রফি তাদেরই নিয়ে বাসায় ফিরতে হবে। শুরু হয় ম্যাচ। প্রথমে প্রতিপক্ষ জনকে বারবার পাঞ্চ মারতে থাকে, কিন্তু জন সেগুলো খুব ভালোভাবে ডিফেন্স করে। আর তারপর সুযোগ পেতেই জন তার প্রতিপক্ষকে একের পর এক ঘুষি মারতে শুরু করে। প্রথম 2 রাউন্ডে জন প্রতিপক্ষ থেকে অনেক এগিয়ে যায়, সে অনেক বেশি পয়েন্টস পায়। আর তৃতীয় রাউন্ড শুরু হওয়ার আগেই থমাস তাকে গাইড করে। সে জনকে বলে যে তোমার খেলা খুব ভালো হচ্ছে, তবে ওর থেকে কিছুটা দূরত্ব মেনটেন করতে হবে। ও চায় যে তুমি ওর কাছে যাও, আর ওর কাছে গেলেই ও তোমাকে মেরে পুরো কাত করে দিবে। শুরু হয় তৃতীয় রাউন্ড। জন প্রথমে খুব ভালোই খেলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত জন তার প্রতিদ্বন্দ্বীর সাথে আর পেরে ওঠে না। প্রতিদ্বন্দ্বীর উপর থেকে তার মনোযোগ কয়েক সেকেন্ডের জন্য সরে যেতেই প্রতিপক্ষ তাকে ভয়ঙ্কর কিছু ঘুষি মারতে থাকে। আর শেষ পর্যন্ত জন ম্যাচটা হেরে যায়। থমাসও খুব দুঃখ পায়, কিন্তু তবুও খেলোয়াড়রা যে এত বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলার সাহস দেখিয়েছে সেটা ভেবে তার গর্ব হতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, কমপক্ষে ওরা তো চেষ্টা করেছে। অন্যদিকে জনেরা যে জেলা থেকে এসেছে সেই জেলার মেয়েদের টিম রিংয়ে খুব ভালো পারফর্ম করছে। তারা একে একে সব রাউন্ড জিতে নিচ্ছে। জন তখন মেয়েদের টিমকে আরও মোটিভেট করার চেষ্টা করে। সে চিৎকার করে বলতে থাকে, আমরা জিততে না পারলেও তোমরা জিততে পারবে, তোমরা চেষ্টা করো, তোমরাই আমাদের জিমখানার নাম উজ্জ্বল করবে, তোমরা চ্যাম্পিয়ন হবে, এটা আমার বিশ্বাস। আসলে এখানে একটা ম্যাচ ছেলেদের হয় আর তারপরের ম্যাচটা মেয়েদের হয়। মেয়েদেরটা শেষ হয়ে গেলে আবার আর একটা ম্যাচ ছেলেদের শুরু হয়। তাই মেয়েদের এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেই ছেলেদের আর একটা ম্যাচ শুরু হয়। জনের টিমের আর একজন ছেলে রিংয়ে উঠে পড়ে। সে খুব ভালো ফাইট করে, প্রতিপক্ষকে সমানে সমানে টক্কর দেয়। সব রাউন্ড সে ড্র হয়। শেষে পয়েন্টের ভিত্তিতে রেজাল্ট ঘোষণা হয়। জনের টিমের প্লেয়ার পয়েন্টে পিছিয়ে থাকার কারণে হেরে যায়। সবাই পুরাই হতাশ হয়ে যায়। তারা মনে মনে ভাবতে থাকে যে এটাও আমরা জিততে জিততে হেরে গেলাম। এখন বাকি আছে দলের শেষ ও সবচেয়ে সিনিয়র মেম্বার দীপক। আর এই শেষ ম্যাচেও যদি তারা হেরে যায় তাহলে তারা পুরোপুরি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এমনিতেই তারা হেরে বসে আছে, তারা আর কিছু করার মতো পরিস্থিতিতে নেই। কিন্তু দীপক তবুও ঠিক করে যে আমি জিততে না পারলেও যারা খেলার প্রথমে আমাদের অপমান করেছিল তাদের আমি আচ্ছা করে ধোলাই করে অপমানের প্রতিশোধ নিব। আর সেই কারণেই দীপক উঠে পড়ে বক্সিং রিংয়ে। সে প্রতিপক্ষকে আচ্ছা করে ধোলাই করতে থাকে। প্রতিপক্ষ দম নেওয়ার সুযোগ পায় না। এদিকে দীপক যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে ম্যাচ ড্র হবে। তাই বিরোধী দলের কোচ এসে দীপককে হুমকি দেয়। সে বলে, এই দীপক, এই ম্যাচটা ছেড়ে দে, না হলে তোর সব বন্ধু আর তুই বাসায় যান নিয়ে ফিরতে পারবি না। এই হুমকিতে দীপক একেবারে চমকে ওঠে। সে জিতে যাওয়ার মুখে এই ম্যাচ ছেড়ে দেয়। বক্সিং রিং থেকে নামার পর জন দীপককে বলে, দীপক, তুই এটা কি করলি? দীপক তখন জনকে সবকিছু খুলে বলে, আমরা তো এমনিই হেরে গেছি ভাই, তোদের বিপদে ফেলতে আমি চাই না, এই জন্যই আমি বক্সিং রিং থেকে নেমে আসলাম। সবাই তখন মন খারাপ করে ব্যাগ গোছাতে শুরু করে বাসায় ফেরার জন্য। জনের টিম যখন পুরা হেরে গেছে তখন থমাস আর রাগ সহ্য করতে পারে না।
সে দীপকের কাছে শুনেছে যে প্রতিপক্ষ দলের কোচ তাকে হুমকি দিয়েছে। তাই থমাস সেই প্রতিপক্ষ দলের কোচকে খুঁজে বের করে আর তারপর তাকে একটা লোহার রড তুলে মাথায় আঘাত করে। কোচের মাথা ফেটে যায়। থমাস তখনও থেমে থাকে না। সে তার রাগের জ্বালায় ওই কোচকে ঘুষি আর লাথি মারতে থাকে। আর ঠিক তখন থমাসকে চিৎকার করে জন বলে, স্যার এটা কি করছেন? এখন তো আমরা আরো বিপদে পড়ে যাব। ওই কোচের টিম যদি খবর পায় তাহলে ওরা তো আমাদের এখানেই মেরে কাট করে দিবে। তখন আমরা কি করব? আর আপনি একা তো ওই টিমের সবার সঙ্গে লড়তেও পারবেন না। থমাস তখন জনের কথা শুনে তার টিম নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। আর সেই মুহূর্তেই ওই কোচের টিম খবর পেয়ে যায় যে থমাস তাদের কোচকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাই তারা জনদের ঘিরে ফেলে আর তাদের মধ্যে ওই গোল্ড মেডেলিস্ট বক্সারও ছিল। জন ও তার বন্ধুরা তখন বুঝতে পারে যে এখন আর পালিয়ে যাওয়ার উপায় নেই। তাই তারা প্রতিপক্ষ টিমের সঙ্গে মারপিট শুরু করতে বাধ্য হয়। জন, ছোটু, সেফাজ, ডিজে, দীপক সবাই ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষ টিমের উপরে। আর তারপর তারা কোনো রকমভাবে প্রতিপক্ষ টিমকে মারতে মারতে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। একসময় জন তার টিম ও থমাসকে নিয়ে তার বাসায় ফিরে আসে। জনের মা জন আর তার বন্ধুদের এই অবস্থা দেখে তো পুরাই অবাক হয়ে যায়। জন এক বুক কষ্ট নিয়ে তার মাকে বলে, মা তুমি ঠিকই বলেছিলে, আমি সত্যি খুব বলদ। আমরা বক্সিংয়ে হেরে গেছি। আসলে আমরা সবসময় হারতে শিখেছি, জিততে কখনো শিখিনি। হয়তো জীবনে কখনো জিততেও পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। জনের মা সবাইকে বাসার ভিতরে নিয়ে যায়। জনের মা সবার জন্য রান্না করে। আর তখন ডিনার করতে করতে জনের বন্ধুরা এবং তার কোচ জনের মাকে বলে, আন্টি আমরা যখন বক্সিং খেলায় সবাই হেরে যাচ্ছিলাম, যখন সবাই ভাবছিলাম যে আর বক্সিং না খেলেই আমরা বাসায় ফিরে যাব, তখন জন আমাদের সাহস দিয়েছে, জন আমাদের মোটিভেট করেছে। ওর ভিতরে এমন কিছু আছে যা আমাদের ওই বক্সিং রিং ছেড়ে পালিয়ে আসতে দেয়নি, আমাদের সম্পূর্ণ খেলা খেলতে বাধ্য করেছে। আন্টি আপনার ছেলে ভীতু না, খুব সাহসী। ওর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। বন্ধুদের মুখে এই সমস্ত কথা শুনে জন তার চোখের পানি আটকাতে পারে না। তার বুকের ভিতরে এত কষ্টের মাঝেও আনন্দে ভরে ওঠে। জনের মাও জনের বন্ধুদের মুখ থেকে এসব কথা শুনে খুব খুশি হয়ে যায়। সে জনকে জড়িয়ে ধরে আর বলে, ঠিক আছে জন, তুই তোর বন্ধুদের নিয়ে স্বপ্ন পূরণ করার পথে এগিয়ে যা, আমি সারা জীবন তোর পাশে আছি। এরপর জন ও তার পুরো টিম আবার প্রস্তুতি নিতে শুরু করে স্টেট লেভেলের সেই বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবার আর কোনো ভুল নয়, কোনো পিছিয়ে পড়া নয়। তারা সবাই মিলে দিন রাত পরিশ্রম করছে নতুন বছরে নতুন লক্ষ্যে এগিয়ে চলার জন্য, আগামী বছরে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এই মুভিটা সমস্ত মুভির থেকে একটু আলাদা। এই মুভিটা আমাদের শিখিয়ে দিয়ে গেল সবাই সবকিছু করতে পারে না। যার দ্বারা পড়াশোনা হচ্ছে না তার দ্বারা যে আর কিছুই হবে না এটা ভাবা ভুল। সবাই সবকিছু করতে পারে না, কিন্তু চেষ্টা থাকলে সবাই কিছু না কিছু করতে পারে। আর সেই চেষ্টার পথেই এগিয়ে গেল জন ও তার পুরো টিম। আপনাদের কি মতামত? জন ও তার পুরো টিম আগামী বছর স্টেট লেভেলে চ্যাম্পিয়ন ট্রফি কি নিয়ে আসতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং সাথে এটাও বলে যান যে আমার ভয়েস আপনি কোথা থেকে শুনছেন। খুব শীঘ্রই আবার আসছি নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। আজকের মতো এখানেই টাটা।